আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অনলাইন ক্লাস কার্যক্রম আপন আলোয় আপন শিক্ষকে তোমাদের স্বাগত। আজকে আমরা তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিমূলক অংশে আলোচনা করব। আমি মোহাম্মদ শরীফুল কবির, লেকচারার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম পত্রের যে তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিমূলক বিষয়সমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আমাদের সিলেবাস ও মানদণ্ড। তৃতীয় সেমিস্টার পরীক্ষায় আমাদের 5টি অধ্যায় রয়েছে। দ্বিতীয় অধ্যায় আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন, সপ্তম অধ্যায় মূলধন ব্যয়, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও নবম অধ্যায় ঝুঁকি এবং মুনাফার হার। দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে, ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, সপ্তম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, অষ্টম অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে এবং নবম অধ্যায় থেকেও 3টি প্রশ্ন আসবে। মোট 11টি প্রশ্ন থেকে সৃজনশীল অংশে তোমাদের 7টি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে, দিতে হবে এবং এখানে পূর্ণমান হবে 10 গুণন 7 70। এখন আমরা বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী অংশে তোমাদের 30টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে প্রতিটির মান 1 এবং মোট মান 30। তো চলো আমরা শুরু করি দ্বিতীয় অধ্যায় আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সমূহ হলো আর্থিক বাজার, মুদ্রা বাজার, মূলধন বাজার, প্রাথমিক ও মাধ্যমিক বাজার এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002। আমরা জানি আর্থিক বাজার হলো সেই বাজার যে বাজারে আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয় এবং এই আর্থিক বাজারকে আমরা দুটি অংশে ভাগ করি। একটি অংশের নাম মুদ্রা বাজার এবং অন্য অংশের নাম মূলধন বাজার। যে বাজারে 1 বছরের কম সময়ের জন্য আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয় সেখানে আমরা বলে থাকি মুদ্রা বাজার, এবং যে বাজারে 1 বছরের অধিক সময় সম্পর্কিত আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা বলে থাকি মূলধন বাজার। মূলধন বাজারের আবার দুটি অংশ রয়েছে, একটি প্রাথমিক বাজার ও অন্যটি মাধ্যমিক বাজার। প্রাথমিক বাজার হলো সেই বাজার যে বাজারে নতুন ইস্যুকৃত সিকিউরিটিজ বা শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। অন্যদিকে মাধ্যমিক বাজার হলো সেই বাজার যে বাজারে পূর্বে ইস্যুকৃত সিকিউরিটিজ সমূহ ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব মানি লন্ডারিং। মানি লন্ডারিং হলো অবৈধভাবে অর্থ উপার্জন এবং অবৈধভাবে উপার্জিত অর্থ বিভিন্নভাবে দেশের বাইরে হস্তান্তর করার একটি বিস্তারিত প্রক্রিয়া। এই মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশে একটি আইন প্রচলিত আছে, যেটি 2002 সালের মানি লন্ডারিং আইন নামে প্রচলিত। এই আইনের কিছু বিধান রয়েছে। যদি মানুষ অবৈধভাবে অর্থ উপার্জন করে এবং অবৈধভাবে তা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের চেষ্টা করে, তবে সে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে যে যতটুকু শাস্তি রয়েছে তা হলো এরকম: যদি কেউ মানি লন্ডারিং আইন ভঙ্গ করে তবে তাকে ন্যূনতম 4 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত কারাদণ্ড হয়ে থাকে এবং সে যে পরিমাণ অর্থ মানি লন্ডারিং করে থাকে তার দ্বিগুণ পরিমাণ অর্থ তার জরিমানা হয়ে থাকে। এই অধ্যায়টি তোমাদের জন্য মানি লন্ডারিং অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই অংশটুকু দেখবে এই অধ্যায় থেকে বিশেষ করে, এবং বইয়ের যে সৃজনশীল রয়েছে উদাহরণ 12 থেকে 18 এই পর্যন্ত দেখলেই তোমরা আশা করি এই অধ্যায় থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী অধ্যায়। আমাদের পরবর্তী অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই অধ্যায় থেকেও আমরা দুটি প্রশ্ন পেয়ে থাকবো এবং এখানে রয়েছে বন্ডের মূল্যায়ন, মেয়াদ পূর্তিতে আয়ের হার, তলব পর্যন্ত আয়ের হার এবং চলতি ইল্ড। আমরা কিভাবে বন্ড মূল্যায়ন করব? সাধারণত 3 ধরনের বন্ড হয়ে থাকে: পরিশোধযোগ্য বন্ড, চিরস্থায়ী বন্ড এবং জিরো কুপন বন্ড, এবং এই বন্ডগুলো আমরা বিভিন্নভাবে মূল্যায়ন করে থাকি। তারপর রয়েছে মেয়াদ পূর্তিতে আয়ের হার। একটি বন্ড তুমি মেয়াদ পর্যন্ত সংরক্ষণ করলে যে পরিমাণ আয়ের হার তুমি লাভ করবে তাকে আমরা বলে থাকি মেয়াদ পূর্তিতে আয়ের হার। কোম্পানি চাইলে মেয়াদ পূর্তির পূর্বেই একটি বন্ড তলব করতে পারে, যাকে আমরা তলব পর্যন্ত, তখন তুমি যে আয়ের হার পাবে সেটাকে আমরা বলে থাকি তলব পর্যন্ত আয়ের হার, এবং একটি নির্দিষ্ট বছরে তুমি যে আয়ের হার পেয়ে থাকবে সেটাকে আমরা বলি চলতি ইল্ড ও চলতি আয়ের হার। এই অধ্যায়ের জন্য তুমি বইয়ের গুরুত্বপূর্ণ যেসব সৃজনশীল রয়েছে 7, 11, 13, 14, 17, 19, 20 এগুলো দেখে থাকতে পারো। চলো তাহলে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। সাজ্জাদ সাহেব নিম্নের বন্ড সমূহ নিয়ে বিচার বিশ্লেষণ করছেন। বন্ডগুলোর বিবরণ দেওয়া আছে। এখানে 3টি বন্ডের কথা বলা আছে: নোমান কোম্পানি, সোহাগ কোম্পানি ও রাজু কোম্পানি। প্রত্যেকটি বন্ডের লিখিত মূল্য: নোমান কোম্পানির বন্ডের লিখিত মূল্য 1000, সোহাগ কোম্পানির 1000 এবং রাজু কোম্পানির 2000 টাকা। এবং প্রত্যেকটি সুদের হার, কুপন সুদের হার: নোমান কোম্পানির 10%,
সোহাগ কোম্পানির 12% এবং রাজু কোম্পানির সুদের হার দেয়া নাই। অন্যদিকে প্রত্যাশিত আয়ের হার নোমান কোম্পানির 8%, সোহাগ কোম্পানির 15% এবং রাজু কোম্পানির 10%। এবং নিচে প্রত্যেকটি কোম্পানির বাজার মূল্য দেয়া আছে। অঙ্কের জ্ঞাতার্থে বলে রাখছি, আমরা প্রথমে বাজার মূল্যটা বিবেচনা করব না, এবং এটা আমরা যখন সিদ্ধান্ত দিব কেবলমাত্র তখনই বিবেচনা করব। তারপর আমরা দেখলাম যে প্রত্যেক নোমান কোম্পানির বন্ডের মেয়াদ 8 বছর, সোহাগ কোম্পানির বন্ডের মেয়াদ নেই এবং রাজু কোম্পানির বন্ডের মেয়াদ 5 বছর। প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই বন্ডগুলো কোন ক্যাটাগরিতে পড়ে সেই নির্দিষ্ট শ্রেণী চিহ্নিত করতে হবে। যদি একটি বন্ডের কুপন সুদের হার, প্রত্যাশিত আয়ের হার এবং মেয়াদকাল তিনটাই দেওয়া থাকে, আমরা সেটাকে বলবো মেয়াদি বন্ড বা পরিশোধযোগ্য বন্ড। আমরা দেখতে পাই নোমান কোম্পানির লিখিত মূল্য, কুপন সুদের হার, প্রত্যাশিত আয়ের হার এবং মেয়াদ সবকিছু দেওয়া আছে, অর্থাৎ নোমান কোম্পানির বন্ডটি হলো পরিশোধযোগ্য বন্ড। অন্যদিকে সোহাগ কোম্পানির ক্ষেত্রে দেখলাম যে সব তথ্য থাকলেও মেয়াদ দেয়া নেই। যদি কোনো বন্ডের ক্ষেত্রে মেয়াদ দেয়া না থাকে তাকে আমরা বলি চিরস্থায়ী বন্ড। এবার আসি রাজু কোম্পানির ক্ষেত্রে। রাজু কোম্পানির বন্ডের লিখিত মূল্য আছে, প্রত্যাশিত আয়ের হারও আছে, মেয়াদও আছে, কিন্তু কুপন সুদের হার দেয়া নেই। যদি কুপন সুদের হার দেয়া না থাকে সেটি হচ্ছে জিরো কুপন বন্ড, অর্থাৎ যে বন্ডে কোনো কুপন সুদের হার দেয়া হয় না। তো আমাদের এখানে যে করণীয় রয়েছে তাতে রয়েছে রাজু কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো, অর্থাৎ রাজু কোম্পানির বন্ডের বর্তমান বা অন্তর্নিহিত মূল্য কত হবে। আমরা দেখতে পাই রাজু কোম্পানির যে বন্ড রয়েছে সেটি জিরো কুপন বন্ড। সুতরাং চলো আমরা এবার এই ম্যাথটি কিভাবে সমাধান করা হয়েছে সেটি বোর্ড থেকে দেখে নিই। বোর্ডের মধ্যে তাকালে আমরা দেখতে পাই যে রাজু কোম্পানির বন্ডটি একটি জিরো কুপন বন্ড। সুতরাং জিরো কুপন বন্ড মূল্যায়নের ক্ষেত্রে আমাদের যে সূত্রটি রয়েছে সেটি হলো mv ডিভাইডেড বাই 1 প্লাস kd টু দি পাওয়ার n। এখানে mv হলো মেয়াদ পূর্তি মূল্য, অর্থাৎ মেয়াদ শেষে বিনিয়োগকারীকে যে পরিমাণ অর্থ পরিশোধ করা হবে সেই মূল্য। যেহেতু এখানে মেয়াদ পূর্তি মূল্য দেয়া নেই, সুতরাং রাজু কোম্পানির যেটি লিখিত মূল্য সেটি মেয়াদ পূর্তি মূল্য নামে পরিচিত হবে। তারপর আমরা দেখতে পাই প্রত্যাশিত বা আয়ের হার হচ্ছে এখানে 10% এবং n এর মান, n মানে হলো বছর, কত বছর পর এটি পরিশোধ করা হবে সেই n এর মান হলো 5 বছর। সুতরাং সূত্রে প্রয়োজনীয় মান mv সমান সমান 2000, kd সমান সমান 10% বা 0.10 এবং n এর মান 5 বসালে আমরা ক্যালকুলেশন করলে পাই রাজু কোম্পানির বন্ডটির বর্তমান মূল্য 1241.84 টাকা। এবার আসো আমাদের খ নম্বর প্রশ্ন, নোমান কোম্পানি ও সোহাগ কোম্পানির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত, মন্তব্য দাও। আমরা প্রথমে প্রত্যেকটি কোম্পানির বন্ডের অন্তর্নিহিত মূল্য বের করব, তারপরে আমরা মন্তব্য দিব। আমরা দেখতে পাই নোমান কোম্পানির যে বন্ডটি রয়েছে সেই বন্ডটি একটি পরিশোধযোগ্য বা মেয়াদি বন্ড। সুতরাং পরিশোধযোগ্য এবং মেয়াদি বন্ডের ক্ষেত্রে যখন আমরা মূল্যায়ন করব সেই ক্ষেত্রে আমাদের সূত্রতে একটু চেঞ্জ আসবে। আমরা দেখি নোমান কোম্পানির বন্ডের অন্তর্নিহিত মূল্য ভ্যালুয়েশন অফ বন্ড ইজ ইকুয়াল টু i into 1 minus 1 divided by 1 plus kd to the power n divided by kd plus mv divided by 1 plus kd to the power n। তো এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে i এর মান বের করতে হবে। i এর মান হলো বন্ডটির লিখিত মূল্য ইনটু কুপন সুদের হার। আমরা যদি নোমান কোম্পানির দিকে তাকাই, নোমান কোম্পানির বন্ডটির লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন সুদের হার 10%। সুতরাং 1000 ইনটু 10% আমরা i এর মান পাই 100। তারপর যথারীতি প্রত্যাশিত আয়ের হার 8%, এটির মেয়াদকাল 8 বছর বসালে আমরা এই অংশটুকু পেয়ে যাই। এবার ডান পাশে গিয়ে আমরা যদি দেখি পরিশোধ্য মূল্য বা মেয়াদ পূর্তি মূল্য, এটির 1000 এবং প্রয়োজনীয় আয়ের হার 8% এবং সময় 8 বছর। তারপর যথারীতি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে আমরা যে নোমান কোম্পানির বন্ডটির অন্তর্নিহিত মূল্য পাই সেটি হলো 1114.93 টাকা। তো এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে সোহাগ কোম্পানির বন্ডেরও অন্তর্নিহিত মূল্য নির্ণয় করব। তারপর আমরা দেখব যে আমরা কোন বন্ডে আমাদের বিনিয়োগ করা উচিত। চলো এবার আমরা সোহাগ কোম্পানির বন্ডের অন্তর্নিহিত মূল্য কিভাবে নির্ণয় করব সেটি দেখে নিই। সোহাগ কোম্পানির বন্ডটি একটি চিরস্থায়ী বন্ড। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই আমরা দেখতে পাই যে সোহাগ কোম্পানির বন্ডটির মেয়াদ দেয়া নেই। সুতরাং যদি বন্ডের মেয়াদ দেয়া না থাকে আমরা সেটিকে চিরস্থায়ী বন্ড বলে চিহ্নিত করব। এবং চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে মূল্যায়নের সূত্রটি বেশ সোজা, i ডিভাইডেড বাই kd, অর্থাৎ বার্ষিক সুদের পরিমাণ ডিভাইডেড বাই প্রয়োজনীয় আয়ের হার। এখানে বার্ষিক সুদের পরিমাণ i ইজ ইকুয়াল টু লিখিত মূল্য ইনটু কুপন সুদের হার। তো লিখিত মূল্য সোহাগ কোম্পানির বন্ডের লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন সুদের হার 12%।
করলে আমরা এখানে পাই আই এর মান 120 এবং প্রত্যাশিত আয়ের হার 0.15। তারপর আমরা আয় সমান সমান 120 ডিভাইডেড বাই 0.15 বসালে সোহাগ কোম্পানির বন্ডটির অন্তর্নিহিত মূল্য আসে 800 টাকা। এখন আমরা যে কাজটি করব, যে দুটি বন্ড এখানে রয়েছে, নোমান কোম্পানি এবং সোহাগ কোম্পানি, এই দুটি বন্ডের অন্তর্নিহিত মূল্যের সাথে বাজার মূল্য তুলনা করে আমরা সিদ্ধান্ত দেব যে কোন বন্ডটিতে আমাদের বিনিয়োগ করা উচিত। তো আমরা নোমান কোম্পানির বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করেছিলাম 1114.93 টাকা, অন্যদিকে সোহাগ কোম্পানির অন্তর্নিহিত মূল্য নির্ণয় করেছিলাম 800 টাকা। এখন দেখি বাজার মূল্য। নোমান কোম্পানির বাজার মূল্য অঙ্কে দেওয়া আছে 1150 টাকা, অন্যদিকে সোহাগ কোম্পানির বাজার মূল্য প্রশ্নে পাবে তোমরা 700 টাকা। এখন আমরা যেটা বিবেচনা করব সেটা হচ্ছে, যেই বন্ডটির অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি আমরা সেই বন্ডটিতে বিনিয়োগ করব। আমরা দেখলাম যে সোহাগ কোম্পানির অন্তর্নিহিত মূল্য 800 টাকা, কিন্তু বাজারে কম মূল্য অর্থাৎ 700 টাকায় বিক্রি হচ্ছে। যদি আমরা এই বন্ডটিতে বিনিয়োগ করি তবে আমাদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং আমরা মন্তব্য দিব, যেহেতু সোহাগ কোম্পানির বন্ডের অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য হতে বেশি, সুতরাং সোহাগ কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত। তো ঠিক আছে, এই পর্যন্তই আমরা ষষ্ঠ চ্যাপ্টার রাখবো, তারপর আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবার চলো আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করি। সপ্তম অধ্যায়ের নাম মূলধনের ব্যয়। এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন তোমরা তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় পেয়ে থাকবে এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সমূহ হলো ঋণ মূলধনের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয়, সংরক্ষিত মুনাফার ব্যয় এবং ভার আরোপিত মূলধনের গড় ব্যয় বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমরা এই অধ্যায়ের বইয়ের যে সৃজনশীল উদাহরণ রয়েছে সেখান থেকে 7, 8, 13, 14, 15, 16, 18, 19, 20 এই অঙ্কগুলো আমরা ভালো করে যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এই অধ্যায় থেকে সম্পূর্ণ অ্যান্সার করতে পারবো। চলো আমরা এবার এই অধ্যায়ের একটি অঙ্ক দেখে নিই। এই অধ্যায়ের একটি অঙ্ক, সনি কোম্পানি লিমিটেডের মূলধন কাঠামো দেওয়া আছে। মূলধনের তিনটি উৎস আছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, 14% ঋণপত্র, এবং প্রত্যেকটি উৎসের মূলধনের পরিমাণ দেওয়া আছে। সাধারণ শেয়ারে 10 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ার 2,50,000 টাকা এবং ঋণপত্র 7,50,000 টাকা, অর্থাৎ কোম্পানির মোট সংগ্রহকৃত মূলধনের পরিমাণ 20 লক্ষ টাকা। নিচে বলা আছে প্রতিটি সাধারণ শেয়ারের বিক্রয় মূল্য 50 টাকা এবং এই বছর প্রত্যাশিত আয়ের হার 4 টাকা, অর্থাৎ এই বছর শেষে শেয়ার হোল্ডারদের 4 টাকা করে লভ্যাংশ প্রদান করা হবে এবং লভ্যাংশ প্রবৃদ্ধির হার 5%। কোম্পানির কর হার 40%। আমাদের করণীয় হলো কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। তো চলো আমরা কিভাবে কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করব সেটি দেখে নেই। আমরা দেখতে পাই যে সাধারণ শেয়ারের ব্যয় KE D1 ডিভাইডেড বাই P0 প্লাস G। এখানে D1 হলো প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ, অর্থাৎ কোম্পানি এই বছর কি পরিমাণ টাকা লভ্যাংশ দিবে সেটির পরিমাণ। P0 হলো এই সাধারণ শেয়ারের বিক্রয় মূল্য বা বাজার মূল্য বা বর্তমান। আমরা পাই G মানে হলো লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ। সুতরাং আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই সেখানে আমরা পাই প্রতিটি সাধারণ শেয়ারের বিক্রয় মূল্য 50 টাকা, অর্থাৎ P0 50 টাকা, D1 প্রত্যাশিত আয়ের হার 4 টাকা এবং গ্রোথ রেট বা লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ 5%। তো আমরা জাস্ট এইগুলো যদি মান বসিয়ে দেই আমরা সাধারণ শেয়ারের ব্যয় পাই 13%। তার পরবর্তী প্রশ্ন হলো কোম্পানির ভার আরোপিত মূলধনের ব্যয় নির্ণয় করো। ভার আরোপিত মূলধনের ব্যয় নির্ণয়ের আগে তোমাকে নিশ্চিত হতে হবে তুমি বাকি সবগুলো কাজ করেছো কিনা। আমরা কি সাধারণ শেয়ারের ব্যয় জানি? উত্তর হলো হ্যাঁ, সাধারণ শেয়ারের ব্যয় জানি 13%। আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় জানি, অগ্রাধিকার শেয়ারের ব্যয় প্রশ্নে উল্লেখ আছে 10%। কিন্তু ঋণপত্রের ব্যয় প্রশ্নে 14% দেওয়া থাকলেও এখানে একটি কথা রয়েছে যে কোম্পানির কর হার 40%, অর্থাৎ ঋণপত্রের অবশ্যই কর পরবর্তী ব্যয় তোমাকে নির্ণয় করতে হবে এবং ঋণপত্রের কর পরবর্তী ব্যয় নির্ণয়ের সূত্র KDT, কস্ট অফ ডেট আফটার ট্যাক্স ইজ ইকুয়াল টু KD ইনটু 1 - T, অর্থাৎ কর পূর্ব ব্যয় ইনটু 1 মাইনাস কর হার। যেহেতু কোম্পানির কর হার 40%, সুতরাং
এবং করপূর্ব ঋণের ব্যয় 14%। আমরা এই মানটি এখানে বসিয়ে দিলে আমরা ক্যালকুলেশন করে পাই কর পরবর্তী ঋণের ব্যয় সমান সমান 8.4%। তো চলো এবার আমরা ভার আরোপিত মূলধনের ব্যয় নির্ণয় করব। ভার আরোপিত মূলধনের ব্যয় নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে তিনটি উৎস রয়েছে, তিনটি উৎসের ভার নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথম উৎস যদি আমরা চিন্তা করি যে সাধারণ শেয়ার, যেখানে সাধারণ শেয়ারের টাকার পরিমাণ 10 লক্ষ। ভার নির্ণয়ের সাধারণ সূত্র হলো নির্দিষ্ট অংশের ভার ডিভাইডেড বাই মোট অংশ। সুতরাং সাধারণ শেয়ারের ক্ষেত্রে 10 লক্ষ ডিভাইডেড বাই মোট 20 লক্ষ, আমরা ভার পাই 0.5 বা 50%। ঠিক তদ্রুপ অগ্রাধিকার শেয়ার বা প্রিফার্ড স্টকের ক্ষেত্রে 2,50,000 ভাগ 20 লক্ষ করলে আমরা ভার পাই 0.125। অন্যদিকে ওয়েট অফ ডি বা ঋণ মূলধনের ভার নির্ণয় করার নিয়ম ঠিক একই রকম। 7,50,000 ডিভাইডেড বাই 20 লক্ষ আমরা পাই 37.5। এবং এর আগে আমরা প্রত্যেকটি উৎসের ব্যয় নির্ধারণ করেছি, যেমন সাধারণ শেয়ারের ব্যয় 13%, অগ্রাধিকার শেয়ারের ব্যয় 10% এবং ঋণপত্রের ব্যয় 8.4%। সুতরাং এবার আমরা ভারযুক্ত মূলধনের গড় ব্যয় নির্ণয় করব। ভারযুক্ত মূলধনের গড় ব্যয় হলো প্রত্যেকটি উৎসের ভার ইনটু ব্যয় যোগ প্রত্যেকটি উৎসের ভার ইনটু ব্যয় যোগ শেষ উৎসের ভার ইনটু ব্যয়, অর্থাৎ ওয়েট অফ ই ইনটু কে ই প্লাস ডব্লিউ পি ইনটু কে পি প্লাস ডব্লিউ ডি ইনটু কে ডি টি। তো সাধারণ শেয়ারের ভার 0.5 ইনটু ব্যয় 13% প্লাস অগ্রাধিকার শেয়ারের ভার 0.125 ইনটু ব্যয় 10% প্লাস ঋণপত্রের ভার 0.375 ইনটু ব্যয় 8.4%। আমরা মানগুলো বসালে পাই ভারযুক্ত মূলধনের গড় ব্যয় 10.9%। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের গড় সার্বিক মূলধনের ব্যয় এই পরিমাণ মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে 10.9%। প্রতিষ্ঠান অবশ্যই সেই প্রকল্পগুলোতে বিনিয়োগ করবে যেখান থেকে প্রতিষ্ঠান ন্যূনতম 10.9% এর অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে। তো চলো একটু সামারি করে নিই। আজকে আমরা তিনটি চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করলাম। দ্বিতীয় অধ্যায় যেখান থেকে একটি প্রশ্ন আসবে, এবং ষষ্ঠ অধ্যায় যেখান থেকে দুইটি প্রশ্ন আসবে, এবং সপ্তম অধ্যায় যেখান থেকে দুইটি প্রশ্ন আসবে। আশা করি তোমরা এই লেকচারটি দেখে উপকৃত হবে এবং বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, অষ্টম চ্যাপ্টার সেখান থেকে তিনটি প্রশ্ন এবং নবম চ্যাপ্টার সেখান থেকেও তিনটি প্রশ্ন আসবে। সেগুলো নিয়ে তোমাদের রিয়াজ স্যার বিস্তারিত পরবর্তী লেকচারে আলোচনা করবেন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।